হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হেডফোনেতে ভাইয়ের রুমের দরজা খোলা মাত্রই দুইটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাত আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না। হয়তো আমি এখানে আসবো আশা করিনি। সি ভাইয়া, সি, তোমাকে আমার ভাইয়া বলতেও ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে? জান্নাত, তোমাকেও বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজেকেই। ছি ছি। জান্নাত মাথা নিচু করে, আমি প্লিজ কাউকে কিচ্ছু বলো না, প্লিজ তোমার পায়ে পড়ি। ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? সারা রাত খিদেই কাটিয়ে দিলাম। বাসার কাউকে বা এই কথা বলবো কি করে? ভাবির সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল। ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই, আমি সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? মা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। কই যাবে তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয় পাচ্ছ? তোমার মতন নোংরা মেখে বিয়ে করব আমি? কি করে ভাবলে? আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনেই আম্মু আমার গলে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। এদিকে ভাই এসে আমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিঠাচ্ছে। ব্যথায় আমি আ উ করতে লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে। আমার এমন মাঠে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অঝরে বর্ষা নামছে। নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গর্ভধারিণী মাও আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে 2 চোখ যেন অশ্রু বাদ মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পায়জামা দিয়ে, তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে, আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছরে আমি স্পর্শ করলাম না, সে কি করে ভাইয়ের বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে জানা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না। আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকালে কাজী আসলো। আবির ও জান্নাতের বিয়ে পড়ানো হয়ে গেল। বিয়ে ঠিকই, কিন্তু কারো মনে আনন্দ নাই। সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, মাগো, আমি তোমার কথা রেখেছি মা। আমি জান্নাতে বিয়ে করেছি। জানিস মা, তোর যে মরা মুখ আমার সহ্য হবে না। জানিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগেই পরকালে চলে গেছে। জানি না সে থাকলে হয়তো আরো অনেক মারত, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পাইছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকে থেকেও অনেক বেশি কষ্ট পাবে, যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাচ্ছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখিও। ইতি, তোমার কলিজার টুকরা। বাসার দেওয়াল টপকে বাইরে আসলাম। চলছি দূর অজানায় সামনের রেল স্টেশন। ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কি যেন লাগলো। তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জ্বালানা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরে স্টেশন আসতে আশেপাশের সিটের সবাই নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই।
লাগেজটা টাকা দিয়ে ভর্তি, কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম। হ্যাঁ, তোমাকে বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে, জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা 1206/2, তেজগাঁও, ঢাকা। এখন কি করব বুঝছি না। এতগুলো টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি। আম্মুর জন্য মনটা কাঁদছে। জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছিলাম, আর মনে পড়ছে আম্মুকে। সামনে একটা কার ও পিকআপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সিএনজিকে থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পাইছে, মাথা ফেটে গেছে, পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে, রক্ত বের হচ্ছে। ভাইয়া, একটু এদিকে লোকটিকে হাসপাতালে নিতে হবে। বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে। ভাই ছাড়ুন তো এইসব, আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে। এইসব পুলিশ দেখবে, আপনি গাড়িতে উঠুন। আপনাকে ডাবল ভাড়া দিব। লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন। এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার লোকটিকে কেবিনে নিয়ে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনি ওনার কে হন? ছেলে। এখনই ক্যাশ কাউন্টারে 5 লক্ষ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ওকে ডাক্তার, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করে দেন। কি করব ভাবছি, আমার কাছে তো 500 টাকাও নাই। এই টাকাগুলো তো আমার না। সবার আগে জীবন বাঁচানো ফরজ, তাই আর কিছু না ভেবে টাকা জমা দিলাম। লোকটিকে অপারেশন থিয়েটারে নিল। একটু পর নাজ এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল। এই ফোনটা পেশেন্টের কাছেই ছিল। আর হ্যাঁ, জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি দিব রক্ত, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনি তো 1 ব্যাগ দিতে পারবেন, আর 1 ব্যাগ? ডাক্তার, আমার শরীর থেকেই 2 ব্যাগ নিন প্লিজ। তাছাড়া আমি এখন রক্ত কই পাবো? আমার শরীর থেকে নিন প্লিজ। না, তা কি করে হয়? অনেক রিকোয়েস্ট করার পর নিল। কিছুক্ষণ পর রিংটন বেজে উঠলো। লোকটির ফোনে ফোন দিছে, রিসিভ করে সালাম দিলাম। কে আপনি? আমার আপুর ফোন আপনার কাছে কেন? আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে অপসরীর মতো। আপনি ফোন রিসিভ করেছিলেন, তাই না? হ্যাঁ। ওনাকে হসপিটালে কে এনেছে? আমি। এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে? বলে গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে আসে। তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আন্টি, এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। ছোট লোকের বাচ্চা, যা ভাগ। আম্মু, কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। হায় রে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো, অপমান করলো। আমার কপালটাই হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাইরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন? সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পাইলাম, কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? অনেক সুন্দর ফুলের গাছও লাগানো। ভাই, এটা কি 1206/2 নং বাসা? দারোয়ানকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপনি কে? আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। ওকে, দাঁড়ান। ম্যাডাম, একটা লোক আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ওকে, ভিতরে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর। এই চিরকুটটা পড়ুন। পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না, মনে হয় হারিয়ে ফেলেছি। কই গেল? পকেটে তো ছিল। কি হলো? কি বিড়বিড় করছেন? কিসের টাকা? কই দেখি। লাগেজের চেনটা খুলে দেখুন। ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা, উনি কই? আমি জানি না, আমি তো আমাকে কথা বলতে না দিয়ে। তুমি আমার বাবাকে খুন করনি তো? ওইসব দারোয়ান সবাই এসে আমাকে বেঁধে ফেললো ও মারধর করে মুখে পেঁচিয়ে রাখলো। কথা বলতে পারছি না। টাকা গণার পর এখানে তো 95 লাখ, আর বাকি 5 লাখ টাকা কোথায়? একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। এ কি? মেয়েটিকে তো আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি। এই বল, আমার বাবা কোথায়? কোথায় আটকে রেখেছিস? আম্মু, পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে নিয়ে গেল। আমাকে রিমাইন্ডে নেওয়া হয়েছে, তাই ইচ্ছা মতো 3rd ডিগ্রি দিচ্ছে। এই কুত্তা, বল আমান সাহেবকে কই রাখছিস, আর 5 লাখ টাকা বের কর।
এদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। কি আমার ছেলে? মানে আমার তো কোনো ছেলেই নাই। তাহলে উনি কে যে আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছিল? চিনি না তো। ও, এই জন্য বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো? গুড। হয়তো আপনারা বড় লোক, তা পোশাক আশাকে বলে দিচ্ছে, কিন্তু আপনাদেরকে ছোট লোক বলতেও না ঘেন্না হচ্ছে। মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা জমা দিয়েছে? টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার বেঁচে থাকতো না। মা ও মেয়ে নিঃসুপ। নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ। এখন রোগীর কাছে যাওয়া যাবে না। ডাক্তার ও নার্স চলে যায়। এদিকে লাকি মনে অনেক কষ্ট পায়। ও আর ওর আম্মু কান্না শুরু করে দেয়। আম্মু, আমি এটা কি করলাম আম্মু? কাঁদতে কাঁদতে বলতেছে লাকি, এই কাজের জন্য তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কাঁদিস না মা, কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস। তবুও লাকি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি জড়াচ্ছে। অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে। এদিকে সে কাগজটাও হারিয়ে ফেলেছে। আবিরকে এত মারার পরও আবির ব্যথায় চিৎকার করতেছে না। এই ব্যথা তো ক্ষণিকের, তার থেকেও আবিরের মনে অনেক বেশি ব্যথা। অন্যদিকে আমার সে বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে, আর 5 লাখ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয়। আমার সাহেব খুব ভালো মানুষ। এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লাখ টাকা কোথাও নষ্ট করেছে। তার যদি টাকাই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফিরাই দিতে আসতো না। যাই হোক, ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি। আমার সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয়। বাবা, তোমার নাম কি? আমার নাম আবির। আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ। বাবা, আমাকে মাফ করে দিও। না আঙ্কেল, আপনি কেন মাপ চাচ্ছেন? আমি আপনার 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার টাকা শোধ করে দিব। না বাবা, লাগবে না। আর তুমি তো টাকাও নাওনি, একজনকে সাহায্য করেছো। না আঙ্কেল, আমি কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দেব। তো কি চাকরি করবা? দেখি কি চাকরি করা যায়। আর আমি সবেমাত্রই ইন্টার পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি। তবে আঙ্কেল, আমি কার চালাতে পারি। ও, তাহলে আমার বাসায় ড্রাইভার হয়ে যাও, মাসিক 25,000 করে বেতন পাবা। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন। বাপি, তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন? না মামনি, আবির চোর নয়। ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডক্টরকে দিয়েছে। ছোট লোকটা বানিয়ে বললো আর বিশ্বাস করলে বাপি? না রে মা। বাবা, তুমি ওই রুমে যাও, এখন থেকে ওখানেই থাকবে। বাপি? অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে, আমাদের বাসায় থাকবে মনু, বুঝাবো মজা কাকে বলে। এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিয়ে নেয় আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে। কোনো এক সময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার শরীরে প্রচন্ড জল আসে। আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায়। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পড়ে ঘুমাতে লাগছে। কাজের লোক বলছে, সাহেব, ছেলেটা ফ্লোরে পড়ে ঘুমাচ্ছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল এসে তাড়াতাড়ি করে আবিরকে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর, ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে, তাই ব্যথায় শরীরে জ্বর আসে। কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকে বাসায় নিয়ে যেতে পারেন। পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন। বাসার ভেতর যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করাইছি, আমাকে দেখেই দৌড়ে আসে লাকির। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি সেদিন বুঝতে পারিনি। এই কি করছেন? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। আগে বলো মাফ করেছো? আরে, আমি সেদিন কিছু মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো। এখন অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো। ওহো, আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আপনার এই অবস্থা কেন? কই থেকে আসলেন? মামনি, আবিরকে ডাক্তার রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। কি রে লাকি, তুই ছোট লোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি? আমি তোমার নিজের চোখকে এখনো বিশ্বাসই করতে পারছি না। তুই তো জানিস আমার বাবার অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে আছে। আঙ্কেল কেমন আছে?
ভালো আছে এখন, আজকে হসপিটাল থেকে রিলিজ দেবে। কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোটার কি সম্পর্ক? তুই যাকে চোর ছোট লোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। ও জানিস, সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাকির চোখে পানি ছলছল করছে। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায়। তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে? লাকির বাবার নাম রহমান সাহেব। আঙ্কেল। আচ্ছা মামনি, তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে? তোদের মানে? আবির তোর কি হয়? আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। ও, ছেলে অনেক কিউট তাই না? কিন্তু আগে তো কখনো দেখিনি। 2 দিন হলো, কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবে নাই বা কেন? পুলিশের যে পিটানি খেয়েছে। কি? পুলিশ মেরেছে? মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওকে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দেবে ভাব। ভেবেছিলাম পুলিশ শালার হাড় গোড় ভালোভাবে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। চুপ কর তুই, আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজনে বান্ধবী, একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে সেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকালে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবিরের সম্পর্কে সবকিছু বলে। সবকিছু শুনে রহমান সাহেব কেঁদেই ফেলে। ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। ওকে আব্বু, কালকে তোমায় অন্যদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালো নেই। আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে। অনেক ভালোবাসি তোমায় আম্মু। আম্মুর সাথে কথা বলতে ইচ্ছা করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, পিছনে দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির, এখন কেমন আছো? অনেকটা ভালো আছি আঙ্কেল। গুড। খাইছো? আঙ্কেল। আঙ্কেল, একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়, কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না। আমার ওপর কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। মামনি, ফোনটা আবিরের রুমে দিয়ে আয় তো। ওকে বাপি। ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো। এই মিস্টার, আপনার ফোন। আবির ফোনটা হাতে নাই। অনন্যা গিয়ে দরজায় আড়ি পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আবির আম্মুর নাম্বারে কল করে। হ্যালো, কে? ভাইয়ার কণ্ঠ। ভাইয়া ফোন তুলেছে, কথা না বলে ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি চাচাতো ভাই আরাফাতকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান, আমি আবির। ও ভাইয়া, তুমি কই? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম আর কি। এগুলো কি শুনছি? থাক, ওসব বাদ দে। আম্মু কেমন আছে রে? বড় আম্মু ভালো নাই ভাইয়া। তুমি যাওয়ার পর থেকে ঠিক মতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। কি বলিস? কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। ভাইয়া, তুমি বাসায় ফিরে এসো। না রে, কি করে যাবো বল? এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ। আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখে পানিতে ভিজে গেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। ভাইয়া, তুমি কি কাঁদছো? না রে, ভালো থাকিস, পরে কথা হবে। অনন্যা আড়াল থেকে আবিরের এভাবে কাঁদতে দেখে নিজের চোখেও পানি চলে আসে। নিজের রুমে চলে যায় আর ভাবে কে ওই ছেলেটা। মনে অনেক কষ্টে বাসা থেকে চলে আসে। আবির আম্মুর কথা ভেবে ঘুমাতে পারেনি। পরদিন সকালে আমার সাহেব, রহমান সাহেব, অনন্যা, লাকি আবিরের রুমে যায়। রুমে গিয়ে দেখে কান্নার কারণে আবিরের চোখ আগে থেকেই ফুলে আছে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। কি হয়েছে তোমার মায়ের? আর এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি, যেখানে আমার আপনজনেরা আমাকে বুঝলো না। কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো? আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও। মনে মনে আমি কিভাবে বলবো, তাদের সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না। নিজেকে সামনে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আম্মু, বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি। তুমি মিথ্যা বলছো কেন? আর কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম।
কই মিথ্যা বললাম? তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছো? আমি ওর দিকে জিজ্ঞাসা দিশিয়ে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো। না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি হয় এদের সাথে আমার ঘটে যাওয়া ঘটনা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়। তাই আমি ওদের সবকিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবার নিচের দিকে তাকাইলাম। সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর সকলে নিচে চলে গেল, আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করছে। আমি আসতে আঙ্কেল বসতে বললো। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তেই আমার চোখটা ভিজে উঠলো। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মুছার ব্যথার চেষ্টা করলাম। আবারও কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা বাদ দাও। শুনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে 12টা বেজে গেছে, তা খেয়াল করিনি। তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম এবং তার কিছুক্ষণ পরে আজান দিল। আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল আঙ্কেল নিচে খেতে ডাকছে। যাই, আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিটা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি শুয়ে পড়লাম। বিকালে ঘুম ভাঙলো। কিছুক্ষণ পর অনন্যা আসলো। তোমার শরীর কেমন লাগছে? এই তো ভালোই। আচ্ছা, ছাদে চলো, ছাদে যাই, তাহলে ভালো লাগবে। আচ্ছা চল। আবির আর অনন্যা ছাদে গেল। ছাদে দেখে আবির অবাক। ছোট্ট একটা বাগান বললেও ভুল হবে না। আবিরের কিছু প্রিয় ফুলও আছে এখানে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা বসার স্থান আছে। চলো আমরা ওখানে বসে কথা বলি। আমি আর অনন্যা কথা বলছি। পরন্ত বিকালটা ভালো লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে স্মৃতি মানুষকে কুয়ে খায়। আগে বিকালে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। কি ভাবছো? দেখ সূর্যটা কত সুন্দর লাগছে। এই অপূর্ব বিকালে পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা প্রকৃতিকে দিয়েছে এক মুগ্ধকর ছায়া। এর মাঝে সৌন্দর্য বাড়িয়েছে সূর্যের উপরে চলে এক ঝাঁক পাখি। অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। তখন অনন্যা বলল, নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। এই কয়দিনে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছি। এক সপ্তাহ পরে আঙ্কেল বলল তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দেব, আর তোমার ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। চলো এখনই যাই। আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভ পারি তাই আর ড্রাইভারকে নিতে হলো না। তাই আমি আর অনন্যা মার্কেটে গেলাম। আমার জন্য পছন্দের মতো ড্রেস কিনলো। কিনা শেষ, অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে গেলাম আর আমার জন্য একটা মোবাইল কিনলাম। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর অনন্যাই অর্ডার দিল। তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন। তখন বললেন, তুমি আর অনন্যা কোথা থেকে ঘুরে আসো? আমি মনে মনে হঠাৎ এটা বললো কেন? আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে। হালকা মেকআপে ওকে অস্ফুটে লাগছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল, জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি। চলেন ব্যাগ থেকে ঘুরে আসি। বাবা, আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি। কেন? বাবা আসলে আবির তো এখানে কিছুই চিনে না, তাই ওকে নিয়ে ঘুরে আসি, আর ওর মনটাও তাহলে ভালো লাগবে। ওই কি যাবে? বাবা তুমি বললে ও না করবে না। আচ্ছা আমি বলবো। ওকে বাবা। বর্তমানে আসেন। তুমি আমাকে নিয়ে আসলে কেন? এমনি এনেছি। আমরা কথা বলতে বললে গাড়ির কাছে আসলাম, কিন্তু অর্ণা বলল আমি রিক্সায় যাব। আমি কিছু না বলে ওর কথা মতো রিক্সা খুঁজলাম। রিক্সা আসলো। অর্ণা একটা ঠিকানা বলল, ওখানে রিক্সা গেল। যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম। তখন ও বলল, এত দূরে বসেছো কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। বেশি কথা বলো কেন? একটু এদিকে এসো।
আমি ওর কথায় একটু ওর দিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো। এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখন অনন্যা বলল, নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম, আর অনন্যার সাথে কথা বলতে মনটা ভালো লাগলো। পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলেছেন, আর ওনারা বলেছেন আগের কলেজে ছাড়পত্র টিসি লাগবে। এর জন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চলে আসলাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব, তখন জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম। আবার টিকিট কেটে বাসে উঠলাম। তখন দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে, আর আম্মুকে দেখে আমার চোখে জল চলে গেল। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তার কোনো সুযোগ নেই। তাদের কাছে আমি অপরাধী, কিভাবে যাব তাদের কাছে। তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। তারপর বাসের ড্রাইভারের ডাকে ঘুম ভাঙলো আর বললেন আমরা গন্তব্যে এসে গেছি। এখান থেকে বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে। তাই আর কি করার, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। আর অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই খুঁজতে থাকলাম। তখন দেখি লাকিয়ার কলেজে আসছে। আমি ওর কাছে গেলাম। কেমন আছো? আমি ভালো আছি। অনন্যা কই? ওকে তো দেখছি না। ওর শরীর খারাপ, তাই আজকে আসেনি। কি হয়েছে ওর? হালকা জ্বর আসছে। ও আচ্ছা। আমাদের ক্লাসরুম কই? আমি খুঁজে পাচ্ছি না। আমার সাথে চল। ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল, আর আমি পেছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একজন ছেলে এসে আমার পাশে বসলো। আমি রাহাত। তোমার নাম কি নতুন মনে হচ্ছে? আমার নাম আবির। আমরা বন্ধু হতে পারি? অবশ্যই, কিন্তু তুমি বলতে হবে। ঠিক আছে, চলো আমার বন্ধুদের সাথে পরিচয় করে দেই। চলো। রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম, হাই, আমি আবির। আমি মেহেদি। ওদের সাথে কথা বলতে বলতে ঘন্টা বেজে গেল। আমরা ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসায় 10 মিনিটের পর তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি ওখানে গেলাম। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশে শুধু অন্যায় বিপদ দেখতে পারে, সাহায্যের লোক কম। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ওনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে ওনাকে একটা বেডে শুয়ে দিলাম। ডাক্তার এসে ওনাকে এমার্জেন্সিতে নিয়ে গেল, আর আমার কাছে ওনার মোবাইল আমাকে দিয়ে বলে 2 লাখ টাকা জমা দিতে। কিন্তু আমার কাছে তো টাকা নেই, কি করব বুঝছি না। তখন দেখলাম ওনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসছে। তখন আমি ফোনটা রিসিভ করলাম। মেইলি কণ্ঠে বুঝলাম ওনার স্ত্রী হবে মনে হয়, তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পর মহিলা আসলো। আমি ওনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। ওনাদের পরিচয়টা দিয়ে নেই। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন এদেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। আর ওনাদের 5 বছরের একটা বাচ্চা আছে, তার নাম মাহি। পরিচয় পর্ব শেষ। এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিল। তার কিছু পর ডাক্তার আসলেন এবং বললেন, রোগীকে সঠিক সময় আনার জন্য বেঁচে গেছে। আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ উপরওয়ালাকে দিন। আমি আসি। কিছুক্ষণ পরে ওনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। তুমি কই থাকো? এক আঙ্কেলের ওখানে। ও আচ্ছা। আমি যাই তাহলে? আচ্ছা যাও, আর শোনো আমার কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি ওনার থেকে কার্ড নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন। আমি আজকে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবে এখন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম, শরীর ঠিক আছে? অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম। তারপর গোসল করে এক ঘুমে বিকাল।
ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ থাকায় আজকে ছাদে গেলাম না, তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাওয়ার জন্য, তাই আমি বই রেখে খেতে গেলাম। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কারোর সাথে যেন কথা না হয় সেজন্য একটা নতুন এখন খুলছি এবং আগেরটা ডিসেবল। কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে। কি কারণে এই চিন্তা তা না হয় এখন অজানাই থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমেটা যে চলে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একত্রিত একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম এবং 5 মিনিটেই কলেজে চলে আসলাম। আমি, অনন্যা, লাকি একই জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুরাও আসলো। একদিনেই এত বন্ধু? আচ্ছা বাদ দাও। আচ্ছা রাহাত, তোর জিএফ নাই? নাই। একদম মিথ্যা বলবি না। তাহলে সাইমা কে? ওই একদম বলবি না। আসলে সাইমা হলো লাকির খালাতো বোন। আজকে কলেজে আসেনি। তখন এত কিছু আর আমি জানি না। আমি ওরে পছন্দ করি, কিন্তু ওই আমাকে করে কিনা জানি না। আর বফ আছে কিনা তাও জানি না। আচ্ছা চিন্তা করিস না, ওর বফ নেই, আমি সব ঠিক করে দিব। সত্যি? তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের আজকে টিপ দিতে হবে। আচ্ছা পরে দিব। না তাহলে আর হবে না, সাইমাকেও পাবি না। এই না, মানে কখন নিবি ট্রিট? তুই চল, আজকে ক্লাস করব না আর এখনই টিপ দিবি তুই। এই তোরা বন্ধু নাকি শত্রু? দুটাই। তারপর আমরা আজকে ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছা মতো খেলাম। আর বিল আসছে 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলছে আমার একদিন দিন আসবে, তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে। গাড়ি না নিয়ে হেঁটে হেঁটে আমি আর অর্ণা আসতেছিলাম। তখন একজন ছেলে অর্ণার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি। যখন মারতে যাব তখন ওর চেহারা দেখে মায়া লাগে আর ওই ছেলেটা বলে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু মাও অসুস্থ আর আমি গতকাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজছি পাইনি, তাই এই কাজ করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। নাম কি তোমার? আমার নাম নাইম, প্লিজ ভাই মাইরেন না। তখন আমি অর্ণাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই। তাকে কিছু খাবার খাইয়ে আর ওরে নিয়ে বাইরে আসলাম। আর বাইরে এসে আমার কাছে থাকা 500 টাকা দিয়ে পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরো লাভ হয়, এটা দিয়ে তোমার মায়ের খাবার আর ওষুধ নিও আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো। ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু ওর কথা শুনে আমারও মায়ের কথা মনে পড়লো। অজানা কারণেই চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো। এভাবেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকালে অর্ণা আসলো আমাকে ডাকতে। সে বললো যে ছাদে যাবে, তাই আমি ওর সাথে ছাদে গেলাম। আচ্ছা ছেলেটা আর কি করলে? আমি ওর সাথে ঘরে যাওয়ার ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতই তাকে দেখছি ততই মায়ায় পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন? আমরা তো শুধু বন্ধুর মতো। চুপ হয়ে আছো কেন? না কিছু না, এমনি। ওহো তাই বলো। একটা কথা বলবো? হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওদিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি, কিছু বললাম না। বলো না কেমন। হঠাৎ এমন প্রশ্ন কেন? আরে এমনিতেই বলো। এখন কিছু নাই, আর আমি আর কোনো মায়ায় পড়তে চাই না। এইভাবে এখন না বললেও হতো। আচ্ছা বলা লাগবে না। ওই দিন কেটে গেল এভাবে। পরের দিন সকালে আমি আর অর্ণা একই সাথে কলেজ গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসে, তাই আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বড়ঘাটের ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক, কারণ সে হলো লিমা। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তা তুই এই কলেজে? কিন্তু তুই এখানে কেন? আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি। যে ছেলেগুলো চিট করছিল আমরা যাওয়ার পরে ওরা চলে যায়। এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। ওহো, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে। আচ্ছা চলেন পরিচয় দেই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসি এর পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয়
এবং ওরা সপরিবারেই চলে যায়। এরপর ওর সাথে আর যোগাযোগ হয়নি, অতীত শেষ। এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম। তা তোর সাথে এদের পরিচয় করিয়ে দেই। তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো, আমি নীলিমা। সকলে পরিচয় হয়ে নিন। তা আন্টি আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, তুই এখানে আছিস, চল আমাদের বাসায় যাবি আজকে। না, আজকে যাব না, অন্য একদিন। আসলে আগে যখন স্কুল পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন। আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে, আর আমি চুপি চুপি ওরে বললাম, কি দেখোস? মামা, ক্রাশ নামক বাঁশ খাইছি। যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম। ওহো, আপনাদের তো বলা হয়নি, রাহাদার সামিয়ার হয়ে গেছে, আই মিন রিলেশনশিপ। তো রাহাদার সামিয়ার পিছনে কথা বলতে বলতে আসছে, চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অন্যের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো সবাই বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অর্ণার খালাতো বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অর্ণা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অর্ণা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অর্ণা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম হয়তো ওর বোন আসছে। তখনই অর্ণা জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসছিল। এসে ও কে? আমি ওনাদের বাসার ড্রাইভার। ও, অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। তাই আঙ্কেল বলেছিল যে অন্যার ড্রাইভার হয়ে থাকতে, এজন্য উনি আমার বেতনও দেন। কোনো চাকরির জন্য আমি আর দ্বিমত করিনি, রাজি হয়ে গেছিলাম। এবার বর্তমানে আসি। আপনি গাড়িতে ওঠেন। তখনই আমার গেলে দুইটা থাপ্পড় পড়লো। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখে দিয়ে জল পড়ছিল। ওই, আমি কি নিজের হাতে দরজা খুলবো? তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। আর অর্ণাও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, ওই, তোর থেকে বড় আর ওর সাথে ভালো ব্যবহার করবি। ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না। আর আমি ছোট লোকদের দেখতে পারি না। ভুলে যাস না, সবাই মানুষ। তোকে জ্ঞান দিতে হবে না। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অর্ণা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোরা তো দরদ কেন? কারণ আমি ওকে এই না না কিছু বলা যাবে না মনে মনে। তখন বলল, মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও না ওই রকমই। না ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম। আর গাড়ি থেকে নেমে গাড়ির পেছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি অর্ণা আর মাহি দুজনেই আছে। আমি আসে পড়বো, তখন মাহি ডাক দিল, এই ড্রাইভার, এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। এখন বল, তুই এখানে কেন? আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে আর আসতাম না। নেক্সট যেন আর কখনো এমন না হয়। আচ্ছা, হবে না তখন। ও আসবে না মানে কি? ও আসবে, তাতে কোনো সমস্যা নেই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে এত অপমান করছে, সবই আমার কপাল। কিছুই করার নেই। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? ও তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোকে ছাড়বো না। আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবেই এক সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অর্ণা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরদিন কলেজ যাচ্ছিলাম, তখন অর্ণা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকে আর আড্ডার বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গিয়ে, শোন, তোর কি বয়ফ্রেন্ড আছে? না, নেই। কেন? তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোকে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? করা যায়, খারাপ না। আচ্ছা, আরে বলে দিস, আমি রাজি। আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অর্ণা বলল,
ওর সাথে কি বলছিলে? একটু ওয়েট করো, জানতে পারবে। আমরা ক্লাস করার পর। আজকে কেউ যাবি না, মেহেদি টিট দেবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কি কারণে টিট, এমনকি মেহেদিও জানে না। কি কারণে আমি ট্রিট দিব? সকলে বলল কারণ। আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই একদৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়েছে। আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি টিট নিবি? আরে অবশ্যই নেব। অন্যদিকে রাহাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব, আমার বেলায় মনে আছে? আমার কপালে আজকে খারাপই আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, আর যে যার মতো অর্ডার করলাম। খাওয়া শেষে মেহেদি বিল দিল, আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। পরের দিন মাহি চলে গেল, আর আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিছে, চলে যাওয়াতে বাঁচলাম। আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কাজ করা। দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করে। যদিও আন্টি প্রথমে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনার ভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখন কোনো অস্তিত্ব নেই। সেখানে ওকে নিব কিভাবে? যাক, অনেক কথা বলে ফেলছি, এখন গল্পে ফেরা যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আঙ্কেল বললো ওনার সাথে আজকে অফিস যেতে হবে। যে কারণে আমি রেডি হয়ে নিলাম। আজকে আর কলেজ যাব না, তাই অনন্যা একাই চললো কলেজে। চল এখন। আচ্ছা চলুন। আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিস পৌঁছতে একটু লেট হয়ে যায়। আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরে দেখাতে, তাই আমি আঙ্কেলের সাথে দেখলাম অনেকের কাজের গতি স্লো, ঠিক মতো কাজ করছে না। কিন্তু আমি কাউকে কিছু বললাম না, শুধু দেখে গেলাম। আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছলাম। আঙ্কেল এখানেই আছে। তাই আঙ্কেল, অফিসে লোকদের কাজের গতি অনেক কম। ওদের তো কাজ ঠিকভাবে করা উচিত, বেতনও অনেক বেশি দেওয়া হয়। এদিকে অনন্যা কলেজে চলে গেল, আর আড্ডার স্থানে চলে গেল। তখন কিরে, আবির আসলো না কেন আজকে? ও বাবার সাথে অফিসে গিয়েছে। আচ্ছা। অপরদিকে আমার সাহেব আবিরকে সব বুঝে দিচ্ছে, আর তিনি বলছেন এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে, তাহলে আমিও একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো, কর্মীরা তো তাদের কাজ ঠিক মতো করছে না, এর কারণ কি? না, আমাকে এর খোঁজ নিতে হবে। আর কাজ ঠিক মতো করলে আরো অনেক বেশি লাভবান হওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। তখন বেশ কয়েকজনকে ডেকে নিল আবির। আচ্ছা, আপনারা এখানে কাজ ঠিক মতো করছেন না কেন? আমাদের পরিশ্রম অনেক, আর সেই তুলনায় টাকা অনেক কম পায়। আর অন্য ফ্যাক্টরিতে আরো ভালো টাকা পেতাম। আপনারা কত বেতন পান? 10,000 টাকা। শিট। এই কথা বলে টেবিলে একটা বাড়ি দিল। আর আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো 15,000 টাকা, আর আপনাদের উপরে যারা তাদের বেতন 20,000 টাকা, কিন্তু আপনারা পান 14,000। আপনারা যান, ন্যায্য মূল্য আপনারা পাবেন, আপনারা কাজে মন দেন। তাদের এখন খুশি খুশি লাগছে, তারা কাজে গেল। তবে এখন আমার কাজ করতে হবে। কি এই সকল কাজ করছে? আমি আঙ্কেলের রুমে গেলাম আর সবকিছু খুলে বললাম। তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন। সকল কর্মীদের বেতন খাতাটা আমার কাছে নিয়ে আসুন। মানে আপনার দেখার প্রয়োজন নেই, ওগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু আপনার কষ্ট হবে। আপনাকে আনতে বলেছি। আচ্ছা, আনছি। এই বলে ম্যানেজার চলে গেল, আর কিছুক্ষণ পরে আসলো খাতা নিয়ে। আঙ্কেল আমাকে বললেন দেখতে। আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিজের নামে রেখেছে। এটা আঙ্কেলকে বলার পরে আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো, আর যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন, না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এটা বলার পর দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে। পরক্ষণে আমি খেয়াল করলাম তার হাতে রিভলভার, আর আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখনই আমি আঙ্কেলের টেবিলের বা হাতের কাছে থাকা কাচের গ্লাস নিয়ে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারলাম। তখন তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল, আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম। এদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটি এসে পড়েছে। আঙ্কেল পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ এসে এবং তাকে গ্রেফতার করে। যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে নিলেন। তারপরে পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। সকল কর্মীরা অবাক, পুলিশ কেন এসেছে বা কি কারণে, বা ম্যানেজারকে ধরে নিয়ে গেল কেন। আমি গিয়ে আপনাদের যেই ম্যানেজার ছিল সে আপনাদের টাকা থেকে কেটে তার অ্যাকাউন্টে জমা করতো, তাই তাকে ধরে নিয়ে গেছে। শোনেন, সকল স্টাফদের বেতন 15,000 টাকা,
আর তাদের উপরে যারা আছে তাদের বেতন 20,000 টাকা। এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠলো। আমি আরো বললাম, এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরো বাড়ানো হবে। এখন থেকে আমরা আমাদের সর্বত্র দিয়ে কাজ করব। তাহলে যে যার মতো কাজে চলে যান। তখন সবাই যে যার মতো কাজ করতে লাগলো। সেদিন মতো আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আজকে রাত হলো, তাই আমি এবং আঙ্কেল ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে গেলাম। এখন তো নতুন ম্যানেজার লাগবে। নতুন ম্যানেজার লাগবে মানে? আগের জন কই গেল? তখন আঙ্কেল সব খুলে বললেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেই, তাহলেই ম্যানেজার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। পরদিন আঙ্কেল একাই অফিস গেলেন, কারণ আমি আজকে কলেজ যাব, তাই আমরা দুজন যাব। আমি আর অর্ণা কলেজ গেলাম, আর কি প্রতিদিনের ন্যায় আড্ডা দেওয়া। আচ্ছা তোদের ইচ্ছা কি, বড় হয়ে কি করবি? ছেলেফেন 3 জন বলল আব্দুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, আরেকজন বলল বাবার ব্যবসা করব। আর মেয়েগুলোর কথা কি বলবো, ওরা স্বামীটা বসে বসে খাবে মজা করে। আপনাদের তো বলাই হয়নি, রাহাত আর মেহেদি দুজনে সাইমা আর আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড সাথে প্রেম করছে। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার পরে ভাইয়া আমার সাথে কেন এমন করলো? আমি তো তার কিছু করিনি, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল। তা আবার কেন? এক মিথ্যা অপবাদে। আমি কি আর কখনোই আগের জায়গায় যেতে পারবো না? সারা জীবন কি এভাবেই থাকতে হবে? কেন? এক মিথ্যা অপবাদ নিয়ে এটা চিন্তা করে চোখে জল চলে এসে গেছে। চোখটাও বিশ্বাসঘাতকতা করে, না চাইলেও কেন যে চোখে জল আসে কে জানে। অনেকদিন তো হলো মায়ের সম্পর্কে জানি না, তাই আমি আমার ফুফাতো ভাইকে, যার সাথে কথা বলতে গিয়ে প্রথমে অর্ণা শুনে ফেলেছিল, ফোন দিলাম। পরক্ষণে সে রিসিভ করলো। কেমন আছিস? ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আবির। শোন, মা কেমন আছে? তেমন ভালো না, তোর কথা অনেক বলে। তবে শোন, তোর এই ব্যাপারে বাইরের কেউ জানে না। যদি কেউ তোর কথা জিজ্ঞেস করে তাহলে কিছু একটা বলে দেয়। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই আর দেখি আইপুরাতে তোর যে খালামণি থাকতেন তারা এসেছেন। তখন তিনি তোর কথা বলছিল। আপু, তোমার ছোট ছেলে মানে আবিরকে তো দেখছি না। ও, ওই তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করছিল আবির, তাই তাকে ওর ভাই মারে। প্লাস অনেক কথা বলে যে কারণে বাসা থেকে চলে যায়, আর কেমন যেন বাসার আলোটা নিভে যায়। এই বলে আম্মু কান্না করে দিল আর বলল, আবির যে কবে ফিরে আসবে আল্লাহ জানে। সেখানে থাকার কিছুক্ষণ পরে আমি চলে আসি। আর বল, তুই কেমন আছস? কোনো টাকা লাগলে বলিস। এই হলো বন্ধুত্ব, যেখানে সবকিছু ক্ষুদ্র মনে মনে। আমি ভালো আছি, আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, লাগলে বলবি। ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আর মায়ের কথা শুনতে ইচ্ছা করছিল, তাই মায়ের ফোনে ফোন দিলাম, কিন্তু ফোন তো বন্ধ। এখন কি করি? ও, ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কি করা যায়। যেই ভাবা সেই কাজ, তাই ভাবির ফোনে ফোন দিলাম। ফোন রিসিভ হলো। আপনারা হয়তো ভাবছেন কেন হাসানকে বললাম না মাকে ফোন দিতে, কারণ হাসান বাড়িতে নেই, তাই তার ফোন দিয়ে কথা বলতে পারিনি। গল্পে ফেরা যাক। হ্যালো, কেমন আছো ভাবি? কে আবির? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। মা কই? আর মার কাছে একটু দেওয়া যাবে? মায়ের কথা শুনতে অনেক ইচ্ছা করছে। আর ভাই কই? তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানে আছে, কথা বলো। কে ফোন করেছে? দেখো কে ফোন করেছে। তখনই, কেমন আছো মা? কে আবির? এই বলে আম্মু কেঁদে দিল। বাবা, তোকে ছাড়া আমি ভালো নেই, তুই চলে আয় না। হলে তুই কই আছিস বল, আমি এসে তোকে নিয়ে আসবো। না আম্মু, যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যা প্রমাণ না করা পর্যন্ত আমি আসবো না। তবে চিন্তা করো না, আমি ভালো আছি অনেক। আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আর কিছু সময় কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজ না গিয়ে আঙ্কেলের সাথে অফিস গেলাম। অফিসে গিয়ে আমি অবাক, কারণ আজকে সকল কর্মীরা তাদের কাজে মনোযোগী। তা দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি। কিন্তু এভাবে তো চলে না, একজন ম্যানেজার লাগবে। তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো। এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অর্ণাদের কোম্পানির নাম। এর জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। আর 2 দিন পরে ইন্টারভিউ। আপনাদের কাছে 2 দিন ক্রপ করি, 2 দিন পর।
আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে, যে কারণে আমি ইন্টারভিউ নিতে যাই। বলে রাখা ভালো, আমি এক জায়গায় গিয়েছিলাম, যে কারণে আসতে একটু লেট হয়ে যায়। আমি গিয়ে চতুর্থ ব্যক্তিকে ম্যানেজারের পদ দিলাম। ওহো, আপনারা তো বুঝছেন না, চলেন ফ্ল্যাশব্যাক যাই। এদিকে 8-10 জন লোক বসে আছে, কখন ইন্টারভিউ শুরু হবে তো তারা একে অপরের সাথে কথা বলছে। আজকাল চাকুরির যে অবস্থা, ঘুষ ছাড়া চাকুরি খুব কষ্টকর। আমি 10 লক্ষ জমিয়ে রেখেছি ভালো কোনো চাকরির জন্য। এখন টাকাই সব, টাকা দিলে চাকরি হবে, না হলে নাই। আপনি চাকরি পেলে কি করবেন? সব জায়গায় টাকা দেখে না, অনেক জায়গায়। আর আমি নিজের জন্য না, এই কোম্পানির জন্য যা করার করবো, কেননা এর দ্বারাই আমার জীবন চলবে। যে কারণে এখানে চাকরি হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব, এমনকি জীবন দিয়ে দেব। আমি এখানে কাজ করে নিজের জীবন করব। আরো কয়েকজন আরো অনেক কথা বলল, আর আমি ওদের সাথে বসে ওদের কথা শুনছিলাম। তবে মাস্ক পরা থাকায় অফিসের কেউ চিনতে পারেনি। আরো একটা কারণ আছে, কেননা আমি অফিসে এর আগে মাত্র একদিন এসেছিলাম, এজন্য। তো উপরে বর্ণনা অনুযায়ী যখন আমি চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম, তখন কয়েকজন বলল, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন? তখন আমি বললাম, আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম। আর ওর কথা ঠিক আছে, যে কারণে তাকে সিলেকশন করছি। আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে, আমার সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে। পরের দিন আমি আঙ্কেলের অফিসে গেল না, তাই আমি একাই গেলাম অফিসে। ধরতে গেলে আমি বস। সেদিন গিয়ে, স্যার আসতে পারি? আসো। আর বস? ধন্যবাদ স্যার। স্যার আমার কি কাজ করতে হবে বলেন? আমি তাকে তার সকল কাজ বুঝে দিলাম। এখন বলবেন অয়নকে। অয়ন হলো এখন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ কয়েক মাস পর আমার প্রথম বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্ট। পরের দিন অননাদের বাড়ি থেকে বের হয়ে অজানা গন্তব্যে পা বাড়িয়েছি। আপনারা তো বুঝলেন না কেন বের হলাম, তা না হয় পরে জানবেন। ভাবছিলাম কেন আমার সাথে এমন হয়, আমি কি এমন করেছি মিথ্যা অপবাদে বাসা থেকে বের হওয়া। এদিকে আমার ভাইয়ে মানে রাজ মনে মনে, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই তো আমার আপন কেউ না, যে কারণে তোর সাথে এমন করছিস। আমি চাইনি এই বিশাল সম্পত্তির অধিকার অন্য কেউ একজন হোক। আমার এই পাপের জীবনে আমার অযোগ্য। জান্নাত মনে মনে, আবির আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করব? তখন তো আমার কাছে কিচ্ছু ছিল না, আমার কোনো দোষ ছিল না। আবার আপনাদের গত পর্বে বলা হয়েছিল আমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা হতে হবে, কিন্তু এখন সব ধোঁয়াশা। কয়েক মাস পর আজকে অন্যদের বাসা থেকে বের হয়ে অজানা গন্তব্যে হেরে চলেছি। তো কয়েক মাস আগে ফ্ল্যাশব্যাক ঘুরে আসি, কি হয়েছিল তখন। আমি অয়নকে বা নতুন ম্যানেজারকে কাজ বুঝে দিয়ে বাসায় আসলাম, আর শরীরটা ক্লান্ত লাগছিল, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিস না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেদিন অফিস যাই সেদিন আঙ্কেল অফিস যায় না, তাই আজকে আঙ্কেল অফিস গেছেন। গল্পে আসি, আমি কলেজ গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল আমরা সবাই কোনো এক জায়গায় থেকে ঘুরে আসি। আমি অনার দিকে তাকালাম, সে বলল যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি? সবাই বলল কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজারে অনেক জায়গায় চিনি, কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না, আস্তে আস্তে জানতে পারবেন। তাই কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা, রিতা, লিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে যাব। সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট্ট মেয়ে, বয়স 10-11 হবে, ফুল বিক্রি করছে। আমি ওর কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। ভাইজান ফুলটা নিয়ে যান, একদম টাটকা ফুল, নিয়ে যান ভাইজান। ওর কাছে কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম আর ওরে টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অর্ণা আমার পাশেই ছিল আর আমি ফুলগুলো ওর জন্য নিয়েছিলাম। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম। তখন আচ্ছা, ফুলগুলো নিলে কেন? তোমার জন্য নিয়েছি, আর এটা তো তোমার প্রিয় ফুল। এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? তোমার মনে আছে যেদিন তোমার বাসায় ছাদে প্রথম যাই, সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই, কারণ তুমি লাগানোর পরেই মারা গিয়েছিল। ও, আমি তাকে ওই ফুলগুলো দিলাম, আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিস গেলাম। এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর
আজকে কলেজ গেলাম না আর বললাম কালকে ঠিকানায় আসতে বললাম। তো পরের দিন সবাই ঠিক মতো চলে আসলো। আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম, এটাতে গিয়ে উঠলাম। আমি মাঝামাঝি একটা সিটে বসেছি, আমার সাথে অনন্যা বসেছিল আর সে বসেছিল জানালার পাশে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। সরি কেন? আমার কাঁধে তো দিয়েছো। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি। একটা রুমে 2 জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুপুরের খাবার খেলাম, তারপর এক ঘুম। তার আগে প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে। অপরদিকে আগে যেই কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে থাকে হোস্টেলের সামনে, কেননা তারা কলেজ থেকে 3 দিনের বনভোজন চট্টগ্রামে এসেছে। তাদের এখানে আসতে বিকাল হয়ে যায় আর যে যার মতো রুমে চলে যায়। এদিকে চোখ মিলে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সাথে ছিল রাহাত। ওই হারামি, উঠোস না কেন? কয়টা বাজে দেখ। কয়টা বাজে? সন্ধ্যা হয়ে গেছে আর তুই এখনো উঠোস না? উঠ, না হলে পানি মারবো। হালা ঘুম পাগলা। আরে উঠতেছি, পানি কেন আবার? ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যে কারণে ছাদে উঠলে উতল সমুদ্রের কিছুটা দেখা যায়। আমরা ছাদে আটা দিয়ে বললাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে নিলাম। অপরদিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠলো। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে, তাই তখন কেন, কি হয়েছে? কানে কানে এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মনে নিলাম কথাই আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত। কিরে আবির, কেমন আছিস? তোরে দেখি না কতদিন ধরে। তুই নাকি তোর ভাইয়ার সাথে রাগারাগি করে চলে আসছস? না মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে প্রথমে দেখে মনে হয়েছিল সে হাসি খুশি, কিন্তু এখন থেকে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন। ভালো আছি, তা তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো। আমি বললাম আমি আসতেছি। কিছু সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি, আমাকে কিছুক্ষণ পরে একটা কল দিবি। ওকে। আর অনন্যা আমার সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছুটা দূরে। এখন বর্তমান আমি আসি রে, এখানে একটা কাজে এসেছিলাম, বসে ফোন দিছে তাই যেতে হবে। মিথ্যা বললাম। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি শুনিনি। অযথা তার মায়ায় পড়ে লাভ নেই, সে তো চলনাময়ী আর তাকে তো আমি ভালোবাসতাম। কিন্তু এখন ঘৃণার বসবাস। আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তারা জানতে চেয়েছিল কে ওরা। আমি বলেছিলাম আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে 1 সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম আর জান্নাতরা যেই কয়দিন ছিল আর দেখা হয়নি। আমার দিনগুলো ভালো যাচ্ছিল আর কেটে গেল কয়েক মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই কয়েক মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ 15-এর মধ্যে 13তম এসেছে। আজ পরীক্ষার রেজাল্ট দিবে। এর মাঝে পরদিন সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। তার কিছুক্ষণ পর অনন্যা আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে। কেননা তাকে শাড়ি পরতে দেখিনি কখনো। আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ। অনন্যা আমার সামনে এসে তুড়ি বাজালো। তখন আমার ধ্যান ফিরলো। আমি কিছুটা লজ্জিত ফিল করলাম। আজকে তো শ্বাস কি কারণে? পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আজকে রেজাল্ট দিবে, তা আপনারা আগে থেকে জানেন। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে রেজাল্ট বের হবে। তো কিছুক্ষণ পরে রেজাল্ট দিল। আমরা সবাই ভালো রেজাল্টই হলো, যদিও আমি প্রথম হয়েছি আর অনন্যা দ্বিতীয়। আর বাকি যে কয়জন ছিল সবার রেজাল্ট টপ 20-এর মধ্যে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলো। তখন চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে? গেলেই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম আর তা ছিল পার্ক। তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? চলো ভিতরে। আমি ভেতরে গেলাম কিছুক্ষণ কথা বলে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। বলো, কি বলবে? জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে। তুমি কি দিবে তোমার হাত ধরে হাঁটতে? প্রমিস, ছেড়ে যাব না, কখনো যাব না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে? আই লাভ ইউ সো মাচ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। আমিও ওর দিকে দুর্বল। কিছুক্ষণ চুপ থেকে আমাকে একটু ভাবতে দাও।
আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। এটা বলে হাঁটা শুরু করলাম। অনন্যাও আমার সাথে ছিল। আমি ওর সাথে যতটুকু সম্ভব স্বাভাবিক আচরণ করলাম, যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে। তারপর এক রিক্সাতেই আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতো দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখলাম। কি লিখলাম তা অনন্যার কাছ থেকেই পড়ে নিয়েন। এদিকে আঙ্কেল মনে মনে, একজন বিশ্বাসী লোক পেয়েছি, তার সাথে আমার অনন্যার বিয়ে দিব। একদম আমার মনের মতো ছেলেটা। পরদিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আমার রুমের দিকে এসে দেখে আমার রুম হালকা চাপানো, ভিতর দিয়ে লক করা ছিল না। কৌতূহলবশত সে রুমে প্রবেশ করলো। রুমে গিয়ে দেখে আমি নেই, ওয়াশরুমের দরজা খোলা। সে ভাবলো এত সকালে সে কোথায় গেল। তখন তার চোখ টেবিলের দিকে গেল। মোবাইলের নিচে একটা কাগজ আটকানো, আর তাতে একটা নোট লেখা। আর অনন্যার নোট পড়তে লাগলো। আমি অনেক আগে থেকেই তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসতে তা অনেক আগে থেকেই আমি জানতাম। কিভাবে জানতাম? আমি তোমার ডায়েরিটা পড়ে জেনেছিলাম। আর হ্যাঁ, তুমি ওই দিন তোমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলে, আর আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম, আর সাথে ডায়েরিটা পাই। তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি। তোমার বাবা মা যদি আমাকে মেনে নাও নেয়, তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও, আঙ্কেলের কথা অনুযায়ী চলো। আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো। বেঁচে থাকলে আবার দেখা হতে পারে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। ইতি তোমার